রাজনীতিতে নতুন মুখ প্রার্থী দেয় অনেক আসনে তৃণমূলের অসন্তোষ। জনগণের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিদেশ ফেরত মনোনয়নে বলছেন বিশ্লেষকরা। জাতীয় সরকার নিয়ে ভাবনা থাকলেও রূপরেখা নেই রাজনৈতিক দলগুলোর। নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলে সম্ভাবনা হারাবে শঙ্কা বিশ্লেষকদের। উদ্বোধনের বছর না পেরুতেই সিলেট থেকে কার্গো ফ্লাইট অনেকটাই স্থবির। প্যাকেজিং ও ল্যাব টেস্টিং নিয়ে ভোগান্তি, ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অভিবাসন নীতিতে কানাডায় কড়াকড়ি, বৈধ বসবাসের সুযোগ হারানোর ঝুঁকিতে 20 লাখ মানুষ, বেশিরভাগই ভারতীয় ও বাংলাদেশি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি উজ্জ্বল হাফিজ। নির্বাচন সামনে রেখে দলগুলোর মনোনয়ন নিয়ে নানা মহলে প্রশ্ন। দলীয় মনোনয়ন ঘোষণার পর নানা জায়গায় হয়েছে বিক্ষোভও। দাবি, তৃণমূলে দীর্ঘদিন ধরে রাজনীতি করা ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন পাচ্ছেন বিদেশ ফেরত প্রার্থীরা। দেশের বেশ কিছু আসনে স্থানীয় নেতাদের সরিয়ে অপরিচিত মুখকে প্রার্থী করায় মাঠের কর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। যদিও মনোনয়ন প্রার্থীরা তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদেশ ফেরত প্রার্থী জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব বাড়াতে পারে। শাহাদাত অপর জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক দলের নেতারা মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে ঘটেছে উল্টো। দলের ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন বেশ কিছু বিদেশ ফেরত নেতা। জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলেও কেবল হাইকমান্ডের সুপারিশে মিলেছে নির্বাচনের টিকিট। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত সফল ব্যবসায়ী ও পেশাজীবীরা তালিকায় প্রাধান্য পেয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছে এমন একাধিক প্রার্থী যারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ফিরে গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েন। আর এতেই তৈরি হয়েছে বিভক্তি। কোনো কোনো আসনে দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ ভাঙন। শরীয়তপুর 3 আসনের কথাই ধরা যাক। আসনটিতে দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য মাঠ গুছিয়েছেন বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক সাইদ আসলাম। কিন্তু প্রায় 8 বছর পর লন্ডন থেকে দেশে ফিরে সেখানে প্রার্থী হন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু। এমন বাস্তবতায় সাইদ আসলামকে সরিয়ে দেওয়া হয় শরীয়তপুর 1 আসনে। তবে কপাল পুড়েছে সেই এলাকার মনোনয়ন প্রত্যাশী বিএনপির জেলা সেক্রেটারি সর্দার নাসির উদ্দিনের, যিনি গত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন সক্রিয় ভূমিকায়। তবে কি ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছেন? এমন প্রশ্নে তৃণমূলে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব বা ক্ষোভ নেই বলে মন্তব্য মনোনয়ন পাওয়া প্রার্থীদের। বলেন, দল ও জনগণের সমর্থনেই এমন সিদ্ধান্ত। একটা দলে বিএনপির মতন দল, এখানে আমাদের একটা কনস্টিটিউশনে মিনিমাম 10 জন 15 জন এমপি ইলেকশন করার মতো যোগ্যতা আছে। আপনি কি সবাইকে দিতে পারবেন? সবাই কি তার মানে বাকিরা কি দল ছেড়ে চলে গেছে? না, আপনি দেখেন কোনো জায়গায় বিদ্রোহ হয়নি, সব জায়গায় এখন আমাদের ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করছে। কেবল বিএনপি নয়, জামায়াতের ক্ষেত্রেও একই ঘটনা। বগুড়া 4 আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা সভাপতি কিংবা সেক্রেটারি নির্বাচনের টিকিট না পেলেও সবুজ সংকেত পেয়েছেন মোস্তফা ফয়সাল পারভেজ, যিনি দীর্ঘ সময় ছিলেন তুরস্কে। অপরিচিত মুখ হওয়ায় এতে স্থানীয়রা পড়েছে দ্বিধাদ্বন্দ্বে। ইভেন জামাতের লোকজন। বিশ্লেষকরা বলছেন, এবার অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি সংখ্যক বিদেশ ফেরত প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে। রয়েছে রাজনৈতিক পরিবেশ নষ্ট হওয়ার শঙ্কাও। যে লোক রাজপথে ছিল সে তো কোয়ালিটি নাই, সামর্থ্যও নাই, অর্থ দিতে পারছেন না, যোগ্যতা দেখাতে পারছেন না, সে রাজপথ থেকে আবার হারিয়ে যাচ্ছে। একই অবস্থা আছে রাজনৈতিক দলগুলোতে। দেখা যাচ্ছে যারা বিদেশ থেকে আসছে সে শারীরিকভাবে সুস্থ, সে পারিবারিকভাবে সচ্ছল এবং সে অলরেডি বিদেশে থাকার কারণে বিভিন্ন ধরনের ডিগ্রি করেছে, বিভিন্ন ধরনের লেখাপড়া করেছে, যোগ্যতা অর্জন করেছে, নেটওয়ার্কটা মেনটেন করেছে। যেহেতু সে স্বাভাবিক অবস্থায় ছিল, সে আজকে আবার মনোনয়ন পাচ্ছে। যারা নমিনেশন পেয়েছে তারা যেহেতু বাইরে থেকে এসছে, তৃণমূলের সেরকম যোগাযোগ নাই, তাদের তো কর্মী লাগবে ভোটে জিততে হলে। তাদের জন্য তো কাজ করতে হবে বিএনপির কর্মীদের। সেইখানে চির খাবে আমার মনে হয়
ভোটের রাজনীতিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের মতে জামায়াত দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারলেও ক্ষতির মুখে পড়বে বিএনপি। তাই গেল 17 বছরের মাঠের কর্মীদের প্রাধান্য দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। যে কোনো পার্টি, বিশেষ করে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বেশি, কারণ জামাতের পার্টি হলো খুব শৃঙ্খলা আছে, তাদের মধ্যে কাউকে বাদ দিলেও পার্টির মধ্যে কোনো রকম সেরকম বিশৃঙ্খলা বা পার্টিকে চ্যালেঞ্জ করা এই জাতীয় কিছু হবে না। যে আপনার রাজনৈতিক দলকে সঠিক পথে চালাতে চান, তাহলে আপনার ডেডিকেটেড কর্মীদেরকে প্রাধান্য দিতে হবে। আপনার ডেডিকেটেড কর্মীদের প্রাধান্য দিলে দলটা সঠিক পথে চলবে। আর আপনি যদি হাইব্রিড লোকজনের প্রাধান্য দেন, তারা দলটাকে ব্যবহার করবে। সফল ব্যবসায়ী কিংবা পেশাজীবীদের মাঠের রাজনীতিতে সফল হওয়া বেশ কঠিন বলে মত রাষ্ট্রচিন্তকদের। তাই বিগত সময়ের কথা মাথায় রেখে রাজনৈতিক পথ ঠিক করাই দলের শীর্ষ নেতাদের বিচক্ষণ কাজ, এমনটাই মত বিশ্লেষকদের। অন্যদিকে রাজনীতির পথে হাঁটতে বিদেশ থেকে ফিরে এনসিপিতে যোগ দেন তাসলিম জারা। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নমিনেশন নেন। এমন বিদেশ ফেরত স্বতন্ত্র প্রার্থীও দেখা যাবে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। জাতীয় সরকার নিয়ে দলগুলোর ভাবনা থাকলেও বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করেনি কেউ। তবে বিএনপি ও জামায়াত নির্বাচনে তাদের সক্ষমতা যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলে এ আলোচনা ফিকে হওয়ার আশঙ্কা থাকলেও রাষ্ট্রের স্বার্থে তা বাস্তবায়নের জোর তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। যারা নির্বাচনে জিতবে, যারা নির্বাচনে জিতবে না, কিন্তু গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন, সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই জাতীয় রাজনীতিতে জাতীয় সরকারের আলাপ ছিল সবসময়। এই আলাপ সবার আগে সামনে আনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই সময় জামায়াতের পক্ষ থেকে তেমন কোনো সাড়া ছিল না। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের ভূমিধস বিজয়ের পর আস্তে আস্তে জাতীয় সরকারের আলাপ শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। সবশেষ বেগম জিয়ার মৃত্যুর পর গুলশানে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জাতীয় সরকার নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেন জামায়াত আমির। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা, সেটাও আমাদের চিন্তা করা দরকার। তবে বর্তমানে বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের পরিবর্তে জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা বলা হচ্ছে, যেখানে বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলোকেই সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে। তবে নাম যাই হোক, সেই সরকারে জামায়াতকে না রাখার বিষয়টিও স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বাচনের ফলাফলের পরে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা তো প্রথম থেকে জাতীয় ঐক্যমতের সরকার আর কি, যাদের সাথে আমরা ঐক্যমত আছে তাদেরই সরকার করবো। তো আমাদের থেকে যদি কারো যদি চিন্তাধারা যোজন যোজন মাইল দূরে হয়, তার সাথে তো করবো না। পরবর্তী পরিস্থিতিতে কি হবে সেটা পরের ব্যাপার। রাজনীতি তো শেষ কথা নাই, রাজনীতির পানি ঘটতেই থাকে। যদিও বর্তমানে জামায়াতের দাবি তারা জাতীয় সরকার শব্দটি কোথাও ব্যবহার করেনি, তবে ক্ষমতায় গেলে জুলাইয়ের পক্ষের সব দলকে নিয়ে সরকার গঠন করবে, বাদ যাবে না বিএনপিও। এমনটিই জানান জামাতের এই সিনিয়র নেতা। সবাইকে সাথে নিয়ে আমরা একটা সরকার গঠন করব, কিন্তু এক্ষেত্রে কিছু শর্ত আমরা দিয়েছি। এই শর্তগুলো হচ্ছে যে কোনো অবস্থায় আমাদের কারো দুর্নীতির সাথে কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। আমরা স্বচ্ছতার নীতিতে বিশ্বাস করব। আমরা যে সামনের সংস্কারের যে বিষয়টা, সেটাকে ওন করব এবং সেটাকে আমরা বাস্তবায়ন করব। সামগ্রিকভাবে আমাদের অবস্থানটা হবে বাংলাদেশের পক্ষে। তবে এনসিপির দাবি, জাতীয় সরকারের ধারণা ও রূপরেখা বিএনপি জামায়াত কেউই স্পষ্ট করেনি। তবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও রাষ্ট্র পুনর্গঠনে তারা বিরোধী দলে থাকতে চায়। সরকারে গেলে যতটুকু না জনগণের সাথে কাজ করা যায়, বরঞ্চ এনসিপির দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য বরং এনসিপি বিরোধী দলের ভূমিকা সবচেয়ে বেশি ভালো ভূমিকা পালন করবে। জনগণের কথাগুলো বলতে পারবে, জনগণের সাথে একটা সম্পর্ক স্থাপনের জায়গাটা আরও বেশি দৃঢ় হবে। বিপ্লব বেহাত হয়েছে জানিয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক শরীফ জাতীয় সরকার গঠনের পক্ষে জোরালো মতামত ব্যক্ত করেন। অন্যথায় জুলাই বিপ্লবের স্বীকৃতি ও জুলাই যোদ্ধাদের জীবন দুটোই বিপন্ন হতে পারে। বিপ্লবী সরকার বলেন আর জাতীয় সরকার বলেন, সেটা এই মুহূর্তে দরকার, যাতে আস্থা রাখতে পারে যে সত্যিকার অর্থেই একটা নির্বাচন হতে যাচ্ছে। সেজন্য জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে নিয়ে একটি জাতীয় সরকার করলে একদিকে যেমন সেটা তার বৈধতা সারা পৃথিবীতে স্বীকৃত হবে, আরেক দিক দিয়ে নির্বাচনটাও
সঠিকভাবে অনুষ্ঠিত হতে পারবে বলে আমি মনে করি। তবে নির্বাচনে কোন জোট কেমন ফলাফল করবে তার উপর নির্ভর করছে জাতীয় সরকার বা সমমানের অন্য কোনো সরকার আদৌ গঠন করা হবে কিনা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নাম ও ধানের শীষ প্রতীক মাঝখানে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, এটি দ্রুত সংশোধনে সিইসির কাছে দাবি জানানো হয়েছে। এদিকে ফ্যাসিস্টের সহযোগীদের বাধ দিতে ইসিতে স্মারকলিপি দেয় জুলাই ঐক্য। আর জানাচ্ছেন সাজিদ আরাফাত। নির্বাচন কমিশনে যখন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল প্রক্রিয়া চলছে, তখন বিএনপির প্রতিনিধি দল বৈঠক করতে যান প্রধান নির্বাচন কমিশনারের সাথে। মঙ্গলবার বিকেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে ইসিতে আসেন 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে প্রতীক বিন্যাসে অসঙ্গতি, বিভিন্ন দলের আচরণবিধি লঙ্ঘন সহ নানা বিষয়ে আপত্তি ও অভিযোগ তুলে ধরেন তারা। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্টে অপচেষ্টা হচ্ছে। দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানোর ত্রুটিপূর্ণ পদ্ধতি বদলাতে হবে। দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। আমরা তাদেরকে পরিষ্কার বলেছি যে এই কৌশল যেন দেশের ভেতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়। এ সময় একটি দল ভুয়া ভোটার তৈরি ও অর্থ লেনদেনে জড়িত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণভোটে বিএনপি হাঁ ভোটের পক্ষে বলেও মন্তব্য তার। একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায়, সারা দেশেই প্রায়, তারা তাদের ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে। তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, তাদের পক্ষে ভোট চাচ্ছেন, এই কাজগুলো করছেন, কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই। এর আগে দুপুরে জাতীয় পার্টি, 14 দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আসে জুলাই ঐক্যের 5 সদস্যের একটি দল। প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজের কাছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ করে স্মারকলিপি জমা দেন। বলেন, জুলাইয়ের গণহত্যায় সহায়তাকারী দলগুলোর জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। এসব দলের যে প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন তাদের অবিলম্বে মনোনয়ন বাতিলের দাবিও জানান জুলাই ঐক্যের সংগঠকরা। কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যারা জঙ্গি লীগের সাথে জড়িত ছিল গত 15-16 বছর এবং জঙ্গি লীগের পোস্টের সাথে জড়িত, তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যে সকল যারা স্বতন্ত্রভাবে ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার চেষ্টা করছে জঙ্গি লীগের, তাদের মনোনয়ন বাতিল করতে হবে। তবে এই দাবির বিপরীতে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, তাদের দল নির্বাচনে যাবে কি যাবে না সে সিদ্ধান্ত অন্য কোনো দল দিতে পারে না। নির্বাচনে অংশ নেওয়ার অধিকার জাপার আছে বলেও মন্তব্য করেন তিনি। সম্পূর্ণ হীন উদ্দেশ্যে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এর ভিতরে দেশের ধ্বংসের, গণতন্ত্র ধ্বংসের, ঐক্যমত ধ্বংসের, সার্বভৌমত্ব ধ্বংসের বিশাল ষড়যন্ত্র অন্তর্নিহিত। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির 4র্থ দিনে 70টি আপিলের বিপরীতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 53 জন, আর নামঞ্জুর করা হয় 17টি আপিল। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এবারের নির্বাচনী লড়াইয়ে কক্সবাজারের সাগর পাড়ে বইছে ভিন্ন হাওয়া। সাগরের উত্তাল ঢেউয়ের মতোই সরব এ অঞ্চলের নারী ভোটাররা। শুটকিপলের শ্রমিক থেকে শুরু করে শিক্ষিত তরুণী কিংবা সফল নারী উদ্যোক্তা। কক্সবাজারের আগামীর নেতৃত্বে কার জয় হবে তার বড় একটি অংশ এখন নির্ভর করছে নারীদের রায়ের ওপর। মনতোষ বেদজ্ঞের প্রতিবেদন আর ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর পাহাড়ের মিতালিতে একাকার পর্যটন নগরী কক্সবাজার। নির্বাচন সামনে রেখে সারা দেশের মতো উত্তাপ বইছে এই উপকূলীয়। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন।
কক্সবাজারের নির্বাচনী মাঠের বড় একটি অংশ জুড়ে আছেন নারী ভোটাররা। পর্যটনের ঝকঝকে আলো থেকে একটু দূরে এই শুটকি পল্লী। এখানকার শত শত নারীর ঘাম ঝরানো শ্রমে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। কিন্তু ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের ভাবনা কি? মানে এমন একটা মানুষ চাই যে মানে আমরার উপকার আসবে, মানে এইরকম একটা মানুষ চাই, তাহলে ভবিষ্যৎ আমরা কাজে কর্মে আসবে। অন্যদিকে কক্সবাজারে বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। হস্তশিল্প থেকে শুরু করে হোটেল ব্যবসা, পোল্ট্রি খাতেও এখন নারী পদচারণা চোখে পড়ার মতো। নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অধিকার আর নিরাপত্তার নিশ্চয়তা চান তারা। আমরা নারীরা যখনই আমরা একটু সামান্য ঋণের জন্য যাচ্ছি, আমরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছি। একটার জন্য একাধিকবার যেতে হচ্ছে। এই সব বিষয় নিয়ে যারা সুনজর রাখবে ওই ধরনের সরকার আমরা চাচ্ছি। পরিবর্তনের হাওয়া লেগেছে নতুন প্রজন্মের মনেও। যারা এবারই প্রথমবার ভোট দিবেন সেই তরুণ তরুণীরা অনেক বেশি সচেতন। তারা শুধু আশ্বাস নয়, চান দৃশ্যমান পরিবর্তন। এমন প্রতিনিধি যিনি আমাদের দেশকে অবশ্যই রক্ষা করবে, দেশের দিকে মনোযোগ দেবে, শিক্ষার উন্নতি হোক, আমরা যেখানে পড়ালেখা করতেছি ওইটার উন্নতি হবে, দেশের চারপাশের উন্নতি হবে আমরা চাই। কক্সবাজারের এই বিশাল নারী সমাজ এখন আর কেবল দর্শক নয়, বরং তারা হতে চান আগামীর সিদ্ধান্ত গ্রহণকারী। সে কথাই জানালেন কক্সবাজার পৌরসভার নারী উন্নয়ন কর্মী। ভোট প্রয়োগের ক্ষেত্রে তারা অনেকটা ভয়ভীতির মধ্যে থাকে, কোনো গন্ডগোল হবে কিনা, কোথাও কোনো ঝামেলায় পড়ে যাবো কিনা, এটা একটা ভয় কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে তারা ভোট কাকে দেব এই সিদ্ধান্তটা তারা নিতে পারে না। জেলায় মোট 18,14,863 জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 8,57,041 জন। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। উদ্বোধনের বছর না পেরোতেই সিলেট থেকে কার্গো ফ্লাইট অনেকটা স্থবির হয়ে পড়েছে। সবশেষ 1 নভেম্বরের পর ছেড়ে যায়নি আর কোনো ফ্লাইট। ফলে বড় ধরনের ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। তারা বলছেন, সিলেট থেকে প্যাকেজিং ও ল্যাব টেস্টিং সুবিধার অভাব থাকায় এমন পরিস্থিতি। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। 2024 সালের 27 এপ্রিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত চার্টার্ড এয়ারবাসের মালবাহী বিমানকে বিশেষ সম্মানসূচক ওয়াটার ক্যানন স্যালুটে বরণ করে নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেদিনই 60 টন দেশীয় তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেয় বিমানটি, যা সিলেটের ব্যবসায়ীদের জন্য ছিল এক স্মরণীয় মুহূর্ত। আর সর্বশেষ ফ্লাইটটি উড্ডয়ন হয় 2024 সালের 1 নভেম্বর। 7 মাসে সিলেট থেকে 41টি ফ্লাইটে 2350 টন গার্মেন্টস পণ্য ইউরোপের দেশ স্পেনে গেলেও এরপর থেকে যায়নি আর কোনো পণ্য। ফলে কার্যত স্থবির হয়ে পড়ে সিলেটের রপ্তানিকারকদের বাণিজ্য সম্ভাবনা। 26 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কার্গো টার্মিনাল কার্যত অচল হয়ে পড়ায় একদিকে যেমন থমকে গেছে সরাসরি রপ্তানির সুযোগ, অন্যদিকে বেড়েছে পরিবহন খরচ, সময় ও ঝুঁকি। প্যাকেজিং ও ল্যাব টেস্টিং সুবিধার অভাবে কার্গো কার্যক্রম স্থগিত থাকায় সিলেটের কৃষিপণ্য, ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ অনিশ্চিত হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে। খুব আশাবাদী ছিলাম যে সিলেট থেকে আমরা অনেক কিছু আমরা রপ্তানি করতে পারবো, সিলেটের ব্যবসায়ীরা লাভবান হবেন। এই বন্ধের কারণে আমরা এটার আগ্রহ হারিয়ে ফেলছি। এবং একটা জিনিস হলো, আমি বারবার বলতে চাচ্ছি, এইখানে যদি প্যাকেজিং সিস্টেম এবং ল্যাব তৈরি না করা হয়, ব্যবস্থা না থাকে, তাহলে কোনোদিনই একটা টেকসই রপ্তানি সিস্টেম হবে না। কার্গো ফ্লাইটের পাশাপাশি আমাদের যেগুলো ভেজিটেবল যাওয়ার ছিল, এগুলো এখানে পরীক্ষামূলকভাবে চেক করে তারপর যেতে হতো। কিন্তু এখানে একটা ল্যাবরেটরি বসার কথা ছিল এগ্রিকালচারের, সেইটাও কিন্তু হয় নাই। এখন শুনতেছি যে ফ্লাইটগুলোও বন্ধ হয়ে গেছে। রপ্তানিকারকরা বলছেন, সিলেটের সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ভালো সুবিধা না থাকায় প্রভাব পড়েছে কার্গোর রপ্তানি পণ্যগুলোতে। এছাড়া সরকারও বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিমত তাদের। গার্মেন্টস তো সিলেট নাই, যেহেতু ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। আপনারা দেখছেন সিলেট ঢাকা হাইওয়ে 4 লেনে 12 ঘন্টা 14 ঘন্টা 1.5 দিন পর্যন্ত ট্রাকগুলা 30-40টা ট্রাকে নিয়ে আসে কাভার্ড ভ্যানে।
তো ওরা আসার মানে ফ্লাইট ডিলে হয়ে যায়, মানে রাস্তায় আসতে ডিলে হচ্ছে। যেভাবে বিমান বা সিভিল এভিয়েশন সরকার যেভাবে রাজস্ব হারাচ্ছে, আমার মনে হচ্ছে যে এতে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, পাশাপাশি সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিলেট থেকে কেন কার্গো ফ্লাইট বন্ধ সে ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি কর্তৃপক্ষের। সিলেট অঞ্চলের ব্যবসা বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চালু হয় কার্গো ফ্লাইট, কিন্তু 7 মাস যেতে না যেতেই সেটি আবার সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে পিছিয়ে যান এই অঞ্চলের রপ্তানিকারকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করে তাহলেই কেবল এটি পুনরায় চালু করা সম্ভব। তা না হলে সম্ভাবনাময় এই উদ্যোগটি ব্যয়বহুল প্রকল্প হিসেবেই থেকে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গুলজার আহমেদ, এখন সিলেট। ঘোষিত তফসিল অনুযায়ী যথাসময়ে সাকসু ও হল সংসদ নির্বাচনের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাত 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আইআইসিটি ভবনের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা। জানান, পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী 20 জানুয়ারি সাকসু নির্বাচন না হলে কঠোর আন্দোলনে নামবে তারা। এমনকি মঙ্গলবার ও বুধবার স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। তবে সাকসু নির্বাচন নির্দিষ্ট তারিখ হবে কিনা সে ব্যাপারে কমিশন পরবর্তী সভায় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রজ্ঞাপন বাতিল না করে যদি সাকসু নির্বাচন না হয়, অবশ্যই আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এটার প্রতিবাদ জানাবো। এই যে 20 জানুয়ারি ফেব্রুয়ারি না হওয়াতে আমরা অনেকে আশাহত হয়েছি এবং আমরা দাবি জানাচ্ছি যে 20 তারিখ ইলেকশন হতে হবে। আমরা চাই বিসি মহোদয় এসে ঘোষণা করুক সাকসু ঠিক সময় হবে, না হয় সাস্টের 6000 শিক্ষার্থী মিলে আন্দোলন করে তুলবো আমরা। মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, যার ফলে সপ্তাহ জুড়ে এই তাপমাত্রা 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। অতিরিক্ত শীতের পাশাপাশি ঘন কুয়াশা উত্তরের হিমেল হাওয়া বাড়িয়েছে ভোগান্তি। সবচেয়ে দুর্ভোগে শ্রমজীবীরা। মেহেরপুর থেকে শীত পরিস্থিতি জানাতে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন আজ জেলার তাপমাত্রা কত আর সার্বিক পরিস্থিতি নিয়ে কি তথ্য রয়েছে? উজ্জ্বল, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস, যা সপ্তাহ জুড়েই কিন্তু 10-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেটি আজকে 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। অর্থাৎ তাপমাত্রা কিছুটা বেড়েছে, কিন্তু তাপমাত্রা বাড়লেও শীতের যে প্রকোপ সেটি কিন্তু এখনো পর্যন্ত কমেনি। অর্থাৎ 10 ডিগ্রির উপরে তাপমাত্রা গেলেও কিন্তু অনুভূত তাপমাত্রা কিন্তু মনে হচ্ছে 8 বা 9 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে আপনার উত্তরের হিমেল হাওয়া জনজীবনকে একেবারে অতিষ্ঠ করে দিয়েছে। যদিও আজকে কুয়াশা খুব একটা নাই, তবে তীব্র বাতাসের কারণে মানুষ কিন্তু অনেকটাই নার্ভিশ্বাস হয়ে পড়ছে। বিশেষ করে এই শীতের কারণে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু বেশ বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। আমি যদি সবজির কথা বলি, বাজারে কিন্তু সবজি সরবরাহ কমে গেছে। তার কারণ মাঠে সবজি তোলার যে শ্রমিক, সেই শ্রমিকের কিন্তু যথেষ্ট সংকট রয়েছে। অনেকেই এই অতিরিক্ত শীতের কারণে ভোরে উঠে কাজ করতে চাচ্ছে না, যার ফলে সবজি কিন্তু বাজার থেকে বাজারে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও এখন কিন্তু বোরো মৌসুম চলছে, বোরো ধান লাগানোর সময়। বোরো ধান লাগাতেও কিন্তু শ্রমিকের সংকট রয়েছে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ধান লাগানো শ্রমিক কিন্তু 500 থেকে 600 টাকার মধ্যে থাকলেও এখন 700-800 টাকা দিয়েও কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না। এছাড়াও রাস্তাঘাটে কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে লোকজনের উপস্থিতি একেবারে কম হওয়াতে যারা ইজি বাইক চালক, রিক্সা চালক, ভ্যান চালক, এরাও কিন্তু ঠিকমতো যাত্রী পাচ্ছে না, তাই তাদের কিন্তু রোজগার কমে যাচ্ছে। আবার অতিরিক্ত শীতের কারণে কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স গুলো, সেখানে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, কাশি এই ধরনের সিমটম নিয়ে কিন্তু অনেকেই ভর্তি হচ্ছে, যার ফলে চিকিৎসকরা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। আবার যারা পথচারী, তারা কিন্তু অতিরিক্ত শীতের কারণে বেশ অনেকটাই কাবু হয়ে যাচ্ছে, যার ফলে রাস্তাঘাটে কিন্তু অনেকেই খড়কুট জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সার্বিক শীত পরিস্থিতি। উজ্জ্বল। মেহেরপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মুজাহিদ আল মুন্না।
দিকে টানা শৈত্যপ্রবাহে জামালপুরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশুরা। প্রতিদিনই চিকিৎসা নিতে ভিড় করছেন হাসপাতালে। অতিরিক্ত রোগীর চাপে সহ্য সংকটে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। শীত থেকে রক্ষায় গরম কাপড় পরিধানের পাশাপাশি আলাদা যত্ন নেবার পরামর্শ চিকিৎসকদের। জুয়েল রানার প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছর জামালপুরে শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও সন্ধ্যা থেকেই কমতে থাকে। আবহাওয়া পরিবর্তনে এবং শীত বেশি অনুভূত হওয়ায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঠান্ডা লাগছিল, পরে ওষুধ খাইছি ফার্মেসি থেকে, কিন্তু ভালো হয়নি। পরে এলাকার ডাক্তার ওখানে নিয়ে গেছিলাম, ডাক্তারে বললো যে না, নিউমোনিয়া হয়েছে। পরে বললো সরাসরি জামালপুর হাসপাতালে সদরে নিয়ে আসতে বলছে। ওই ঠান্ডা কাশিতে যে আমরা বাদ গেছিলাম কমে নাই, আবার ঠান্ডা বেশি হয়েছে। আবার আজকে 4 দিন ধরে এই হাসপাতালে ভর্তি আছে। আর যে অবস্থা দেখতেছি, রোগীর তো অনেক চাপ, জানি না আমরা আসলে সিট পাবো কিনা। জেলার একমাত্র 250 শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে 24 জনের সেবা দেওয়ার ব্যবস্থা থাকলেও 4 থেকে 5 গুণ রোগী মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। দেশের উত্তরাঞ্চলের সাথে এই জেলায় ডিসেম্বর থেকে ঠান্ডা পড়া শুরু হলেও শীতের তীব্রতা শুরু হয়েছে সাধারণত জানুয়ারি মাসে, আর এতে শিশুদের আক্রান্তের হার প্রতিদিনই বাড়ছে। ঠান্ডার জন্যই রোগী বেশি, এবং আর ঠান্ডা যদি বেশি হয় আর রোগী বেশি হবে। আমাদের রোগীর জন্য আমরা হাঁটা চলাও করতে পারি। চিকিৎসা সেবা দিতে আমাদের সমস্যা হচ্ছে না, কারণ আমরা স্টাফ আছি পর্যাপ্ত। সমস্যা হচ্ছে আমরা বিছানা দিতে পারতেছি না। শিশুদের আলাদা যত্নের পাশাপাশি বয়স্ক ও প্রবীণদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে। সীমিত শয্যার ভেতর এই হসপিটালে বাড়তি রোগীর চাপ সামলানো আমাদের জন্য অনেক সময় হিমশিম খেতে হয়, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। জামালপুরে নদী ভাঙন কবলিত এলাকা হিসেবে তুলনামূলক দরিদ্র ও ছিন্নমূল মানুষের সংখ্যা বেশি। এসব অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। এখন জামালপুর। কাকডাকা ভোর থেকে মাগুরার নতুন বাজারের রাস্তায় বসে কাঁচা বাজার। চলে প্রায় 1 থেকে 2 ঘন্টা। সকালের হাঁটাহাঁটির পর বা চাকরিজীবীরা ঘুম থেকে উঠেই এই বাজারে তরতাজা সবজি কিনতে পারেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, আপনার মাধ্যমে জানতে চাই, বাজারে ক্রেতা বিক্রেতা কেমন দেখছেন আর সবজির দরদাম কেমন? আমরা আজকে এসেছি একটা ব্যতিক্রমী বাজারে। এই বাজারটিতে কৃষক তাদের যে উৎপাদিত সবজি, এই সবজি তারা সরাসরি ক্রেতা পর্যায়ে তারা কিন্তু বিক্রি করে। আমরা এই মুহূর্তে আছি মাগুরা নতুন বাজার, যে সবজির বাজার। এই বাজারটিতে ব্যতিক্রমী এই বাজারটির নাম, কেউ ডায়াবেটিক বাজার, কেউ চাকুরিজীবীদের বাজার, কেউ 1 ঘন্টার বাজার, নানা নামে এই বাজারটিকে ক্রেতারা কিন্তু জানে। তো আমরা বাজারটি ঘুরে প্রথমেই দেখেছি যে কৃষকরা তাদের যে উৎপাদিত একেবারে সবজি সরাসরি তারা কিন্তু ক্ষেত থেকে যে তুলে নিয়ে এসে এই বাজারে আসে এবং এখানে কিন্তু ক্রেতা পর্যায়ে তারা কিন্তু সরাসরি বিক্রি করে। আমরা এখানে তুলনামূলকভাবে মাগুরায় যে বর্তমান যে সবজির দাম যে বড় বাজারটিতে, সেখানে কিন্তু দ্বিগুণ বা দ্বিগুণের থেকেও বেশি। সেই তুলনায় এই বাজারে কৃষক কিন্তু বেশ কম দামে এখানে কিন্তু সবজি বিক্রি করছে এবং ভোর থেকেই এখানে কিন্তু যে ক্রেতার সংখ্যাও বেশ রয়েছে। এখানে সকালে দেখা যাচ্ছে যে এখানে 70 থেকে 80টি কৃষক তাদের যে উৎপাদিত সবজি তারা কিন্তু নিয়ে কিন্তু এই বাজারটিতে বসেছে। তা আমরা যদি দামের কথা বলি, যে বাজারে যে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, এইখানে কিন্তু সেই একই বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। শীতকালীন মূলা যেটা বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, এখানে সেই মূলা বিক্রি হচ্ছে কিন্তু মাত্র 15 থেকে 20 টাকা। এছাড়া সিম বিক্রি হচ্ছে যে অর্ধেক দাম, যেটা 20 টাকা থেকে 25 টাকা। এক কথায় সব কিছু মিলিয়ে এই ব্যতিক্রম বাজারটিতে কিন্তু ক্রেতায় কিন্তু ভোর থেকে মুখরিত হয়ে ওঠে এবং এখানে যে কৃষক তাদের যে সবজি তারা ক্রেতার কাছে সরাসরি বিক্রি করতে পেরে তারা খুশি এবং ক্রেতা পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি এই সবজি কিনে তারাও কিন্তু খুশি। তো এই ছিল মাগুরার যে ব্যতিক্রমী সবজি বাজার থেকে সর্বশেষ।
মাগুরা থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি। কানাডায় বসবাসরত বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সম্প্রতি দেশটির অভিবাসন নীতিতে বড় ধরনের কড়াকড়ির কারণে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রায় 20 লাখ মানুষ তাদের বৈধ বসবাসের মর্যাদা হারানোর ঝুঁকিতে রয়েছেন, যাদের অধিকাংশই বাংলাদেশি ও ভারতীয়। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। কানাডায় পড়াশোনা শেষে মেলে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট। এই সময়কালে পেশাগত দক্ষতার প্রমাণ দিয়ে সুগম করা যায় স্থায়ী হওয়ার পথ। 2025 সালের শেষ নাগাদ এমনই প্রায় 10,53,000 ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। 2026 সালের মধ্যে আরও 9,27,000 পারমিট উত্তীর্ণ হওয়ার পথে, অথচ স্থায়ী বাসিন্দা হতে পারেননি তাদের অনেকেই। কারো কারো আবার আবেদন ঝুলে আছে। অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে 2026 সালের মধ্যভাগে প্রায় 20 লাখ মানুষ অনিয়মিত অবস্থায় চলে যেতে পারেন, যা ব্যক্তি পর্যায়ে যেমন সংকট তৈরি করবে তেমনি সমস্যা তৈরি করবে অর্থনীতিতেও। অনিয়মিত হয়ে পড়াদের বেশিরভাগই ভারতীয়, যারা শিক্ষার্থী ছাড়াও নানাভাবে এদেশে এসেছিলেন। কানাডিয়ান গভর্নমেন্ট ইদানিং বিশেষ করে ইন্ডিয়ানদের ক্ষেত্রে স্ট্রিক্ট রুল বা পলিসি এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে। সোশ্যাল বেনিফিট সেগুলোর উপর চাপ প্রয়োগ করতে পারে, আবার এখানে যে ক্রাইমের সাথে যুক্ত হতে পারে, ফলে দেখা যাচ্ছে যে একটা বিশৃঙ্খল অবস্থা কন্টিনিউ হতে পারে। ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ কানাডা IRCC সম্প্রতি জানিয়েছে, বেশ কিছু টেম্পোরারি ওয়ার্ক পারমিট থেকে PR বা স্থায়ী বসবাসের আবেদনকারীদের জন্য কাজের অনুমতির মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে তারা অপেক্ষাকালীন সময়ে বৈধভাবে কাজ চালিয়ে যেতে পারেন। তবে নিয়ম পরিবর্তন ও প্রক্রিয়ার ধীরগতির কারণে অনেক অভিবাসী কাগজপত্র নবায়নের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন এবং কেউ কেউ কাজ করার আইনি সুযোগ শেষ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, অভিবাসীদের মধ্যে অনেকেই কানাডায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেও প্রয়োজনীয় অনুমতি পাচ্ছেন না, ফলে তারা স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধাও হারাচ্ছেন। হয়তোবা কানাডিয়ান গভর্নমেন্ট এই ব্যাপারটা খুব সিরিয়াসলি এবং সুন্দর মনিটরিং এর মাধ্যমে তাদের যথাযথ, যদি তারা কোয়ালিফাই হয় তাহলে পুনরায় তাদের আবেদন করলে তারা যেন তাদের যোগ্যতা মতো ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট পায় এবং বাকিরা যেন কানাডা সহজেই ত্যাগ করতে পারে। এই কঠিন বাস্তবতায় এখন কানাডায় কাজ ও বসবাসের সুযোগের ধরন বদলে যাচ্ছে। যারা নিয়মিত কাজ করছেন এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করছেন, তাদের জন্যই আপাতত খোলা পথ। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির প্রকৃত সংখ্যা জেনে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কী হবে তা গণমাধ্যমকে স্পষ্ট করেননি ট্রাম্প। জানান, বিষয়টি সিদ্ধান্তের টেবিলে রয়েছে। এর আগে এক এক্স বার্তায় ট্রাম্প তেহরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক অভিহিত করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও তাদেরকে হত্যাকারীদের চিনে রাখতে ও ইরানের প্রতিষ্ঠানগুলোর দখল নিতে বলেন। পাশাপাশি আন্দোলনের পক্ষে যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলেও আশ্বস্ত করেন ট্রাম্প। এদিকে ইরানে চলমান সহিংসতায় প্রাণহানির সংখ্যা প্রায় 2000 বলে রয়টার্সকে নিশ্চিত করেন ইরানের এক কর্মকর্তা। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংবাদ সংস্থার দাবি, নিহতের সংখ্যা এর চেয়েও বেশি। অন্যদিকে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় উৎকণ্ঠা বাড়ছে প্রবাসীদের মাঝে। তেহরানে থাকা আত্মীয় স্বজনদের খোঁজ নিতে পারছেন না অনেকে। ইরানের সাথে ব্যবসা করে এমন দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প। আর এই হুমকি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের পুরনো ক্ষত ফের চাঙা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও বিশ্লেষকদের মতে চীন ইস্যুতে ট্রাম্প বাস্তবে এটি কার্যকর করবেন না, যার অন্যতম কারণ এপ্রিলে ট্রাম্পের বেইজিং সফর ও নতুন বাণিজ্য চুক্তির সম্ভাবনা। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি খান। ইরানের উপর সব দিক দিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনায় প্রয়োজনের সামরিক অভিযানের কথা বিবেচনায় রয়েছে বলে আগেই জানিয়েছেন তিনি। এবার কূটনৈতিক চাপ বাড়াতে ইরানের সঙ্গে বাণিজ্য করে এমন দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির জেরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পুরনো উত্তেজনা আবারও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এই শুল্ক যদি চীনের ক্ষেত্রেও প্রযোজ্য হয় তাহলে যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের ওপর কার্যকর শুল্কের হার 70%-এরও বেশি হয়ে যেতে পারে। আর তাই যদি হয়, গত অক্টোবরে দুই দেশের বাণিজ্য যুদ্ধ দমনে যে সমঝোতা হয়েছিল তার উপর পানি ফেলে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ট্রাম্প সরাসরি চীনের নাম উল্লেখ করেননি, তবে যদি চীন এর মধ্যে থাকে এর প্রভাব পড়বে বেইজিংয়ের ওপর। কারণ বিশেষ করে তেল বাণিজ্যের মাধ্যমে চীনই ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইন। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে একটু দুর্বল করাও অন্যতম উদ্দেশ্য হতে পারে, যেটাতে ইরান একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র ইস্যুতে চীন একটু সতর্ক। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে সাম্প্রতিক বছরগুলোতে চীন ইরান থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এদিকে শুল্ক যুদ্ধ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে স্পষ্ট বার্তা। 中方在关税问题上的立场非常明确，关税战没有赢家，中方将坚定维护自身的正当合法权益。 চীনা বিশেষজ্ঞদের মতে ট্রাম্প হয়তো চাপ সৃষ্টি করতে চাইছেন, কিন্তু বাস্তবে তিনি এটি কার্যকর করবেন না, যার অন্যতম কারণ এপ্রিলে ট্রাম্পের বেইজিং সফর, যে সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে। ফজর আবি খান, এখন বিশ্ব। ভারত পাকিস্তানের রাজনৈতিক প্রভাব অনেক আগেই পড়েছে ক্রিকেটের মাঠে। সম্প্রতি বাংলাদেশের সাথেও ভারতের ক্রিকেট মাঠের সম্পর্কে টানাপোড়েন চলছে। এবার নতুন করে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবেও যুক্ত হয়েছে ভারত। বিশ্বকাপে আমেরিকার বেশ কিছু ক্রিকেটারকে ভিসা না দিয়ে এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছে দেশটি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্রিকেটে ভারতের আধিপত্য দেখানোর চেষ্টা নতুন নয়। ভারত পাকিস্তান মাঠের ক্রিকেটে স্নায়ুযুদ্ধ চলছে যুগেরও বেশি সময় ধরে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বাংলাদেশের সাথেও ক্রিকেটীয় রাজনীতির সূচনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার ভারতের রাজনৈতিক আগ্রাসনের বলি হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদেরকে। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত। এবারে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মূল দলে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলী খান। ইনস্টাগ্রাম পোস্টে ৩৫ বছর বয়সী এই পেসার নিশ্চিত করেছেন ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য তার ভিসার আবেদন বাতিল করা হয়েছে। শুধু তাই না, শোনা যাচ্ছে স্কোয়াডে থাকা বাকি পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদেরকে ভিসাও দেবে না ভারত। এই খবরের পরই নতুন করে আলোচনায় ভারতে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের পর বিশ্বকাপ নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র ক্রিকেট দলও। তবে এখন পর্যন্ত দেশটির ক্রিকেট বোর্ড থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে 2024 সালের জানুয়ারিতে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার শোয়েব বশিরকে ভিসা দেয়নি ভারত, জানিয়ে ক্রিকেট পাড়ায় হয়েছিল তুমুল আলোচনা। ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস এই বিষয়টি নিয়ে ভারতকে সাফ জানিয়েছিলেন বশিরকে ভিসা না দেওয়া হলে ইংল্যান্ড দল ভারত সফর করবে না। এ বিষয়ে ভারতের কঠোর সমালোচনা করেছিল যুক্তরাজ্য সরকারও। যুক্তরাষ্ট্র তাদের ভিসা জটিলতা নিয়ে আইসিসি বা ভারতকে কিছু না বললেও মুস্তাফিজ ইস্যুতে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ। আইসিসিকে ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। এ নিয়ে মঙ্গলবার আইসিসির সাথে মিটিংয়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু কর্মকর্তা। আলোচনায় বোর্ড কর্তারা আইসিসিকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়টি চূড়ান্তভাবে জানায়। তবে এতে কোনো লাভ হবে না বলে আইসিসিকে সাফ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাড়াতাড়ি এই জটিলতার সমাধান আশা করছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটাই চাওয়া, ভারতে নয় শ্রীলঙ্কাতেই টাইগারদের খেলা আয়োজন করবে আইসিসি। রেজাউল করিম, এখন। বিপিএল এর দ্বাদশ আসরের সিলেট পর্ব শেষে জমে উঠেছে দলগুলোর লড়াই। এরই মধ্যে 3 দল প্লে অফ নিশ্চিত করলেও বাকি একটি জায়গা পেতে লড়াই আরও 3 দল। ব্যাটবল হাতে সেরাদের তালিকায় অবশ্য দেখা গেছে দেশি ক্রিকেটারদের আধিপত্য। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল এর দ্বাদশ আসরের সিলেট পর্ব। লিগ পর্বের 30 ম্যাচের 24টি শেষ। প্লে অফ সহ টুর্নামেন্টের বাকি অংশ সম্পন্ন হবে ঢাকায়। 6 দলের এই আসরে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে 3 দল। 8 ম্যাচের 6টি জিতে সবার উপরে রাজশাহী ওয়ারিয়র্স। বাকি থাকা 2 ম্যাচের একটি জিতলেই শীর্ষ 2 থেকে প্লে অফে খেলতে পারবে দলটি।
2 নম্বরে থাকা চট্টগ্রাম রয়্যালসেরও সেরা 2-এ থাকার সম্ভাবনা বেশি। আর লিগ পর্বে এই 2 দলকে পেছনে ফেলতে হলে বাকি থাকা একটি ম্যাচ জিততেই হবে সিলেট টাইটান্সকে। বড় কোনো অঘটন না হলে 4-এ থাকা রংপুর রাইডার্সের প্লে অফ খেলা নিশ্চিত। তবে এখানে দলটির বড় বাধা 5-এ থাকা ঢাকা ক্যাপিটালস ও টেবিলে তলানির দল নোয়াখালী এক্সপ্রেস। রংপুর 2টি ম্যাচে হারলে এবং ঢাকা ও নোয়াখালী নিজ নিজ ম্যাচে জয় পেলে বদলে যেতে পারে সমীকরণ। ব্যাট হাতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান রাজশাহীর নাজমুল হোসেন শান্তর। সিলেটের পারভেজ হোসেন ইমন টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা দেখাচ্ছেন। 3-এ থাকা অ্যাডাম রসিংটনকে পেছনে ফেলতে পারেন রংপুরের তাহির হৃদয় ও ডেভিড মালান। দল তলানিতে থাকলেও বোলিংয়ে সবার উপরে নোয়াখালীর হাসান মাহমুদ। তবে 13টি করে উইকেট নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন যথাক্রমে চট্টগ্রামের শরীফুল ইসলাম, রংপুরের মুস্তাফিজুর রহমান ও রাজশাহীর রিপন মণ্ডল। পেসারদের ভিড়ে সেরা 5-এ একমাত্র স্পিনার নাসুম আহমেদ। একদিকে প্লে অফ চূড়ান্ত করা 3 দলের মাঝে কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিতের লড়াই, অন্যদিকে বাকি 3 দলের মাঝে প্লে অফে জায়গা করে নেওয়ার যুদ্ধ। ব্যাটিং বা বোলিং বিভাগেও সেরা হতে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। ফাইনাল এগিয়ে আসার সাথে সাথে আরও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার পথে দ্বাদশ বিপিএল। আসাদুজ্জামান লিটন, এখন। শেষ করবো এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আসন্ন নির্বাচনে অনেক আসনে নতুন মুখ দেয় তৃণমূলের অসন্তোষ। জনগণের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিদেশ ফেরত প্রার্থীদের, বলছেন বিশ্লেষকরা। জাতীয় সরকার নিয়ে ভাবনা থাকলেও রূপরেখা নেই দলগুলোর। নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলে সম্ভাবনা হারানোর শঙ্কা বিশ্লেষকদের। উদ্বোধনের বছর না পেরোতেই সিলেট থেকে কার্গো ফ্লাইট স্থবিরতা। প্যাকেজিং ও ল্যাব টেস্টিং নিয়ে ভোগান্তি, ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অভিবাসন নীতিতে কানাডায় কড়াকড়ি, বৈধ বসবাসের সুযোগ হারানোর ঝুঁকিতে 20 লাখ মানুষ, বেশিরভাগই ভারতীয় ও বাংলাদেশি। দর্শক, এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।